বন্ধুরা, আজ আমরা কথা বলছি ভাগ্যকুল চর, যে হলো শ্রীনগর মুন্সিগঞ্জ ভাগ্যকুল। আজ কথা বলবো ওই পারভিন আপার সাথে। পারভিন আপা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আমি ভালো আছি। আপা, এই যে এখানে আসলেন, এই যে হলুদ দেখেন, আপনার এদিকে তাকিয়ে দেখেন যে হলুদ, কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ। এর থেকে ন্যাচারাল বিউটি আর হতে পারে কিনা? আমরা সবাই জানি যে আমাদের কৃষিভিত্তিক বাংলাদেশে ন্যাচারাল যে সবজির হয় তার মধ্যে হচ্ছে এটা সরিষা ক্ষেত। সরিষা ফুলের কথা আমরা সবাই জানি, আর দেখলে তো আমরা সেই এরকমের ফুলের মাঠ হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে, এগুলো দেখলে আমরা তো বিমোহিত হয়ে যাই। আমি এখন এই ভাগ্যকুল চরে এসে সেই জিনিসটা পেয়ে আমি সত্যি আপ্লুত হয়ে গেছি। ছোটবেলার কি শস্য ফুল গাছ দেখেছেন? ছোটবেলার সেই সরষা ক্ষেতে সেই মাঠে ঘাটে দৌড়ানো, খেলার সাথীদের নিয়ে সেই স্মৃতিটা মনে পড়ে গেছে। সেই স্মৃতি ফিরে আসছে, যেটা এখন আবার সেই স্মৃতিটা চোখের সামনে এসে গেল আর কি। খুবই ভালো লাগছে। আপা, এমনি আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মাগুরা। মাগুরাতে। বৃহত্তর যশোর মাগুরা। ঢাকা কত বছর যাবত আছেন? তাও অনেক দিন হলো, 15-20 বছর তো হবে। 15-20 বছর হয়। তা এরকম চরে কখনো আসছেন? না, এটা আমার ফার্স্ট। চরে আসার উদ্দেশ্যটা কি? চরে আসলে আমাকে প্রকৃতিটা আমাকে খুব টানে। আচ্ছা, একদম প্রকৃতিটা আমার খুব টানে। ছোটবেলাও যেমন ছিলাম, এই বললাম তো, মাঠে প্রান্তরে ঘুরে বেড়াতাম, দৌড়াই বেড়াতাম, সেইটা একটা ফিলিংসটা নেওয়া। আর এইখানে যে চরের নাকি মানুষ তো একেবারেই মানুষজন নাই, তার মধ্যে মানুষ ঘর বাড়ি উঠায়ে বসবাস করছে, সবজি চাষ করছে, এই ন্যাচারাল বিউটিটা দেখার জন্য আসা, এবং যারা বসবাস করছে তাদের জীবনযাপনটা কেমন, এইটা একটু স্বচক্ষে দেখার জন্য আমার খুব। পড়ালেখা করছেন কোথায় ছোটবেলা? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার ডিস্ট্রিক্টে, তারপরে আমি ঢাকায়। তারপর ঢাকার ডিগ্রি মাস্টার্স। ঢাকা কোন কলেজে পড়ালেখা করছেন? আমি ডিগ্রি করেছি হলো ধানমন্ডি সিটি কলেজ থেকে। সিটি কলেজ। মাস্টার্স করছি তিতুমির কলেজ। আচ্ছা। আর লর উপর ডিগ্রি নিয়েছি আপনার সেন্ট্রাল ল থেকে। তাই আমরা এরকম একজন মানুষ আমরা চরে পাবো, এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আসবে, তার জন্য কিন্তু আমরা গর্বিত আজ, কারণ একজন লয়ার আসছেন। এখন আমি কিছু আজ করতে পারলাম, শুনলাম আপনার এখানে কিছু জমি নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার একটা চিন্তা ছিল যে যদি এখানে, যে জানি যে চরের জমি, যেহেতু এখানে ওরকম লোকজন বসবাস করে না, চলাফেরা করে না, এখানে জমি সস্তা, যদি ওরকম সুযোগ থাকে সেটাও স্বচক্ষে দেখা এবং বোঝা, যে নিতে পারবো কি পারবো না, নিলে কি করা যাবে, এই পরিবেশটাকে একটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে না, সেটাকে বোঝার জন্য, দেখার জন্য, এখানে মানুষ যারা বসবাস করছে তারা কিভাবে করছে, এই সব কিছু দেখার জন্য, সরেজমিনে দেখার জন্য। দেখুন, আইনজীবী সরেজমিনে কথাটাই আমরা ব্যবহার করি, তো সরেজমিনে একটা ব্যাপার থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, সেইটা অনুভব করা এবং দেখার জন্য, বোঝার জন্যই আরো একটু আসা। আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো, আপনি যদি এখানে চরে 1 বিঘা হোক, 2 বিঘা হোক, 5 বিঘা হোক জমি নিতে পারেন, তাহলে আপনাকে কৃষি ফসল করতে চান নাকি খামার করতে চান? আমি বোথ সাইডই করতে চাই, দুই সাইডই। কারণ হচ্ছে যে আপনার খামারটাও তো কৃষির একটা অংশ। জি। খামার করলে কৃষি লাগবে, কৃষি করলে খামার লাগবে। হ্যাঁ, লাগবে। দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। যদি ওরকম সুযোগ আসে, আল্লাহ দেয়, তাহলে আমি দুইটাতেই খুব জড়িয়ে থাকতে চাই। যেহেতু আপনি একজন কৃষিপ্রেমী মানুষ এবং খামার প্রেমী মানুষ, তার জন্য আপনাকে এই প্রশ্নটা করা, আমাদের দেশে এই দ্রব্যমূল্যর যে দাম বাড়ছে, তার জন্য কি কৃষককে আমাদের আরো সম্মান জানানো উচিত এবং কৃষি আরো বেশি করে উৎপাদন করা উচিত, কৃষিপণ্য, এটা কি আপনি স্বীকার করেন? এক বাক্যে স্বীকার করি। আমি এক বাক্যে স্বীকার করি। এই জন্য বাংলাদেশটা তো একেবারে কৃষিভিত্তিক দেশ। এখন কৃষককে সম্মান জানানো এই জায়গা থেকে, যে কৃষক যদি ফসল না ফলায় তাহলে কিন্তু মানুষের মুখে অন্ন যাবে না, কিছু যাবে না, সেই জায়গা থেকে অবশ্যই কৃষকের প্রতি আমাদের সম্মান জানানো উচিত। আর আমাদের দেশে যেটা আছে, যে আমাদের দেশে মানুষ একটু লেখাপড়া শিখলে আর কৃষিটাকে একটা নেগলিজেন্সি করে, নেগলেক্ট করে, ছোট করে দেখা, এইটা অন্তকে ফার্স্ট এটা সরাতে হবে। এটা একটা বৈষম্য রয়ে গেছে। উনি কৃষক চাষ করে। হ্যাঁ, কিছুদিন আগে একটা দেখলাম, কোনো এক সরকারি কর্মকর্তা, এক ভদ্র মহিলা, একজন কৃষক গেছে সম্ভবত জমি ক্লিয়ার মনে নেই,
উনি বলছে যে লুঙ্গি পরে আসছেন কেন অফিসে, আপনি তো একজন চাষা। এই যে এটা এটা তো অত্যন্ত দুঃখজনক। ওনাকে অপমান করা হলো। অপমান তো নিশ্চয়ই। তা এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদের কৃষককে কত ছোট করে দেখা হয়। এই জিনিসটা আমাদের সমাজ থেকে, মানুষের ব্রেন থেকে এটা সরাতে হবে ফার্স্ট। দেন কৃষি, অবশ্যই কৃষি ফলাতে হবে। আজকে দেখেন বাজারের কি অবস্থা। আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বেশি, তাই না? যাদের টাকার পাহাড় আছে তারা ছাড়া একটু কি ভালোভাবে চলতে পারছে? না, কেউ ভালো নেই তেমন, মধ্যবিত্তরা কেউ ভালো আর কারো কাছে বলতেও পারতেছে না। বলবে কিভাবে? একটু কাঁচামরিচ ডলিয়ে যে ভাত খাবে, এটাও সেই অবস্থাও তো নাই মানুষের। আলু ভর্তা করে ভাত খাবে, তাও তো খাওয়ার উপায় নাই। একটা সময় অন্য কোনো সবজি না পেলে শুধু বলতো যে আলু ভর্তা ডাল খাবো, আমাদের চলে যাবে। তার মানে আমাদের দেশে সম্পূর্ণ কম দামি খাবার ছিল এটাই, আর বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ছিল এটা। এখন এটাই যদি দাম বেড়ে যায়, তার মানে আমাদের কৃষিতে কি জানি একটা হয়েছে, সেই পরিস্থিতি নাই, কি জানি একটা হয়েছে, তাহলে ভাবতে হবে, তাই না? তা আমরা আজ মাঠে নেমেছি আপা, যে কৃষক বাঁচাবো, কৃষি বাঁচাবো। আমাদের যে উদ্যোগটা, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগে? খুবই ভালো, আমি স্বাগত জানাই এই উদ্যোগটাকে, অবশ্যই স্বাগত জানাই। এটা যদি মানুষের মধ্যে ছড়াই দেওয়া যায় এবং প্রত্যেকটি মানুষের মগজে, ব্রেনে যদি ঢুকাই দেওয়া যায় যে কৃষি এবং কৃষককে অবহেলা করার কোনো সুযোগ নাই। এটাকে অবহেলা করা মানে আমাদের নিজেদের ক্ষতি করা। বরঞ্চ এটাকে মাথায় করে রাখতে হবে এবং এটাকে আরো কত ইমপ্রুভ করা যায়, এটার দিকে মানুষের নলেজটা দিতে হবে, চিন্তা ধারণাটা দিতে হবে। কৃষককে কখনো ছোট করা যাবে না, কারণ এখন আমাদের দেশে এই কারণে নিরাশ হয়ে যাচ্ছে কৃষকরা। এক্স্যাক্টলি, এই বৈষম্যটা দূর করতে হবে। আমরা চাই আগামীতে সবাই যেন এই জিনিসটা মেনে চলি, এবং আরেকজন এই বৈষম্যের মধ্যে থাকলে তাকে যেন এই বৈষম্যের থেকে আমরা সরিয়ে দিই, যে কৃষককে সম্মান জানানোর চেষ্টা করুন। আপনারাও কৃষিতে আসুন। এক্স্যাক্টলি। কিন্তু এখন দেখা যাচ্ছে আপা, বিভিন্ন ধরনের শিক্ষিত ছেলে মেয়ে, এবং উত্তরবঙ্গে আমি দেখেছি ইঞ্জিনিয়ার, ওনারা বড় বড় চাকরি না করে কৃষির দিকে ঝুঁকে পড়ছে। এটা কি একটা কৃষি বিপ্লব ঘটানোর জন্য? আমি মনে করছি, আমি এই কথাটাই আসতে চাচ্ছিলাম। আমি বলতে চাই ওনাদেরকে আমি স্যালুট জানাই। আমি নিজেও, আমি এত কৃষি প্রেমিক, আমি পারলে ওইটাতে আসতে চাচ্ছি। আমার যে বললাম আজকে চরে আসার উদ্দেশ্য ওটাই। আমি ওনাদেরকে স্যালুট জানাচ্ছি এই জন্য যে আমাদের দেশে যে মানুষের ইন্টারমিডিয়েট পাস করে মনে করে যে আমি কৃষি কাজ করলে আমার সম্মানটা চলে যাবে। আমি যে সিটটাতে বসছি, সিটটাতে ঝেড়ে সে বসতে চায় না, আরেকজন ঝেড়ে দিলে, আমার কাজের মধ্যে ঝেড়ে দিলে আমি, এই যে টেন্ডেন্সিগুলা, আমি লেখাপড়া শিখছি বলে কি আমি কৃষি কাজ করতে পারবো না এমন কোনো বিদ্যা আছে, এমন কোনো বই আছে? এটা তো কোনো আল্লাহর কালামে কোথাও লেখা নাই। কিন্তু আমাদের, বিশেষ করে আমি বাঙালিদের কথাই বলবো, বাঙালিরা কেন এই থিওরিটা কোথা থেকে পেলো যে আমি লেখাপড়া শিখলে আমাকে কৃষি কাজ করতে পারবো না, শুধু চাকরি করতে হবে, শুধু চাকরি করতে হবে? চাকরি মানে কি? চাকরি মানে তো চাকর, আর একজনের চাকর। আর কৃষিটা কিন্তু নিঃস্বাধীন। আমি নিঃস্বাধীন, নিজের খাচ্ছি, নিজের ফ্রেশটা খাচ্ছি। আমি কোনো কি বলে, এই যে অর্গানিক ফুড খাচ্ছি, নিজের হাতে চাষ করে, নিজের জমিতে ইচ্ছা মাফিক যাচ্ছি। আমি বাড়ি থাকতে পারছি, আমার সংসার দেখতে, কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে না, নিজের আমি লাইফটাকে এনজয় করতে পারছি। তাহলে এইভাবে এই চিন্তাটা কিভাবে আসা এই জাতিটার মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যে কিভাবে এটা ঢুকলো যে কৃষি কাজ করলে ছোট হয়ে যায়? তো এই যে যেনারা লেখাপড়া করেছেন, ইভেন আমি একটা কথা যোগ করতে চাই এটার সাথে, কৃষি ইউনিভার্সিটি আমি দেখছি, যে শেরেবাংলা নগর কৃষি ইউনিভার্সিটিতে আমি দেখছি হাজার হাজার ছেলে মেয়ে কৃষিতে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। মাই গুডনেস, তারা কি করছে? কৃষিতে, সত্য ঘটনা, আমি প্র্যাকটিক্যাল দেখেছি, কৃষিতে ডিগ্রি নিয়ে বের হয়ে তারা কাজ করছে কোথায়? কোথায় এদের কাজ করা উচিত? খামার বাড়িতে। এদের নিজের বাড়িতে, যে নিজের গ্রামের বাড়িতে যে জমি আছে, সেইখানে যে ওরা কাজ করবে। ওরা নিজের হাতে ট্রাক্টর চালায়, জমি চাষ করবে। তাদের ডিগ্রিটা কেন নেয়া? যে এই ফসলের জমিটাকে আমি আরো কিভাবে লেখাপড়া শিখছি, কৃষির উপরে আরো কিভাবে ডেভেলপ করা যায়, রিসার্চ করে বের করে ওরা এটাকে, কৃষিকে ডেভেলপ কিভাবে করা যায়, সেটার উপরে তারা ডিগ্রি নিয়েছে। অথচ তারা কাজ করতেছে কোথায়? এই আইটিতে কাজ করতেছে। একজন কৃষিতে ডিগ্রি নিয়ে এসে আইটিতে কি করবে? তো এইটা যদি হয় একটা দেশের চিত্র, সেখানে কি আশা করা যায়? তো যিনি ইঞ্জিনিয়ার, যিনি যে ওই কৃষিতে যে কৃষি ফসল ফলাচ্ছে, ইমপ্রুভ করছে, আমি তাদেরকে স্যালুট জানাই এবং স্বাগত জানাই। তার আরো এরকম শিক্ষিত ছেলে মেয়ে যেন সেই কৃষিতে আসে, আমি সে আশা করি। ঠিক আছে আপা, আপনার কাছ থেকে অনেক পরামর্শ পেলাম, অনেক দিক নির্দেশনা পেলাম, অনেক সম্মানের কথা পেলাম কৃষকদের জন্য। আমরা কৃষকদেরকে স্যালুট জানাই। আর এই মুহূর্তে আপনার পরিচয়টা যদি একটু জানতে চাই। আমি অ্যাডভোকেট রাশিদা পারভিন চুনি,
আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি, আর হাইকোর্টেও যাই যখন আমার মামলা থাকে হাইকোর্টে, ইনকাম ট্যাক্সও করি। আমরা একজন জ্ঞানী মানুষের কথা শুনলাম, গুণী মানুষের কথা শুনলাম, আর আপনারা শুনুন এবং দেখুন এবং দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। আর আজকে এখানেই শেষ করছি। এই ভাগ্যকুল চরে আমরা আছি। ভাগ্যকুল চর থেকে আপনার মুখে অনেক কথাই শুনতে পেলাম, আমাদের জ্ঞান বাড়লো। এই জ্ঞানের কৃষকদের আমরা সেলুট জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।